কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি? কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আব্দুর রব। যাচ্ছি তার কাছে। রব, জি শ্রেয়া, নানা বৈচিত্র্য সমৃদ্ধ মৌলভীবাজার জেলায় প্রায় 15 লক্ষাধিক ভোটার রয়েছেন এবং এখানে 4টি আসন রয়েছে। সেই ভোটকে কেন্দ্র করে সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে ভোটার এবং জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা আছেন তারা কি ভাবছেন, আসলে আমরা তাদের যে ভাবনাটা নিতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাইবো যে তাদের আসলে কি ভাবনা। এবং আমাদের জেলা আসলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আসলে সমৃদ্ধ। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা অনগ্রসর যে মানুষগুলো আছে তারা যে বছরের পর বছর ভোট দেন, আসলে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তিটা আসলে কি থাকে এবং আসলে কি তারা পান, একটু জানতে চাবো। আসলে একটা স্বাধীন দেশে বসবাস করে কিন্তু তার ভূমির উপর অধিকার নেই, এটি তো আর বড় দুঃখ। আমি ভোট দিলাম কিন্তু আমি যে মাটিতে বাস করলাম সেই মাটির উপর আমার অধিকার নেই, সেটি তো একজন আদিবাসীর বড় যন্ত্রণা। তো আমাদের এই অঞ্চলে যে আদিবাসীরা আছেন আমরা তাদেরকে অনগ্রসর বলবো। তাদের শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে যারা মানে কষ্টে আছেন। তাছাড়া চা বাগানের এলাকায় যারা আছেন, চা বাগান সে লিজের দ্বারা সম্পত্তির মালিক, কিন্তু সে তাদের মানে আসা যাওয়া বাধা দিচ্ছে। তো তার জীবন চলাচলে তো বাধার সম্মুখীন হচ্ছে একটা ব্যবসায়িক গোষ্ঠীর কাছে। তো আমরা মনে করি এরা যে ভোট দেয়, ভোটটা তো হচ্ছে তার নাগরিক অধিকার, কিন্তু সে কতটুকু নাগরিক অধিকার ভোগ করছে সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। তো দিনের পর দিন ভোট দিচ্ছি, বছরের পর দিচ্ছি, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। আমি একজন আদিবাসী মানুষের পক্ষে বলতে চাই, তাদের ভূমির উপর অধিকারটা দেওয়া হোক। জি ধন্যবাদ আপনাকে। আমরা অনেকেই এখানে আছেন, আসলে আমরা বিভিন্ন সেক্টরে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। এখানে একজন ছাত্র নেতা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে পাশাপাশি তিনি একজন তরুণ ভোটার, আসলে তরুণ ভোটার হিসেবে কি প্রত্যাশা একটু জানতে চাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পারবে বলে আশা করি। 17 বছর পর বাংলাদেশের মানুষ তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছে। আমি বিশ্বাস করি যারা দেশের উন্নয়নে কাজ করবে, যারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, যারা বেকার সমস্যা সমাধান করবে, সাধারণ জনগণ তাদেরকেই ভোট দিয়ে এবার নির্বাচিত করবেন। এবং আমি এবার প্রথম ভোটার। এবার তরুণরা আশা করি বাংলাদেশের উন্নয়নের জন্য যারা কাজ করবে সেই দলকেই তারা ভোট দিয়ে বিজয়ী লাভ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24শে গণঅভ্যুত্থান পরবর্তী যে দলটি গঠিত হয়েছে, এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন, মৌলভীবাজার এনসিপির আহ্বায়কের সাথে কথা বলবো। আসলে এনসিপির নতুন দল হিসেবে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণে কাজ করতে পারবে? যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং 5 আগস্টের গণঅভ্যুত্থানের জন্ম নেওয়া দল এনসিপি, কৃষক শ্রমিক, আমরা আশা করছি কৃষক শ্রমিক এই এনসিপি সব কৃষক শ্রমিক সবাই এনসিপির বাংলাদেশের মান উন্নয়নে অংশগ্রহণ করবে। এবং মৌলভীবাজার একটা বৈচিত্র্যময় জেলা, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থান, তাদের বিভিন্ন সংকট নিয়ে আমরা বিভিন্ন জাতীয়ভাবে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে মৌলভীবাজার বিগত সময়ে আসলে বিভিন্ন কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, অনেক প্রত্যাশার জায়গা ছিল, অপূর্ণতা রয়েছে। আপনি কি মনে করেন আসলে কি হওয়া উচিত ছিল? আচ্ছা, আমি একটু সময় দিবেন, আমি একটু অতীতে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু অতীতে সংগ্রাম হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, বিভিন্ন দল এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কি হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আন্দোলন করেছে মানবিক মর্যাদা সাম্যের বাংলাদেশ গঠনের জন্য, এইটা কিন্তু এই লক্ষ্য কিন্তু কখনোই অর্জিত হয়নি। দেখা গেছে যে কিছু মানুষ ক্ষমতা কক্ষিগত করে ব্যক্তিগত দলীয় লাভ, ব্যক্তিগত লাভ, ব্যবসায়িক লাভ, বিভিন্নভাবেই তারা এই দেশের মানুষকে শোষিত করেছে, বঞ্চিত করেছে। কিন্তু এই সর্বপ্রথম আন্দোলনের মাধ্যমে এবং বিপ্লবের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিপ্লবী শক্তি একটা রাজনৈতিক দল গঠন করেছে, যারা বিশ্বাস করে এবং এই মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ গঠনে। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতে চাই এখানে যারা আছেন, যে আসলে মৌলভীবাজারে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানে আসলে বিগত সময়ে নানাবিধ কাজ হয়েছে, কিন্তু কতটুকু কাজ হয়েছে এবং আসলে প্রত্যাশার সাথে প্রাপ্তির সম্মিলন হয়েছে কিনা আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে। আমরা আসলে যেভাবে প্রত্যাশা করি, আমরা পর্যটনময় একটা জেলা মৌলভীবাজার জেলা,
আমরা যেভাবে আমাদের উন্নয়নের প্রত্যাশা করি সেভাবে আমরা কখনোই সেভাবে উন্নতি করতে পারিনি। আমাদের এখানে মহান একজন নেতা ছিলেন জনাব সাইফুর রহমান সাহেব, উনার পরবর্তীতে কেউ আর মৌলভীবাজারে উন্নয়ন তেমন কিছু করেই নাই। আমরা মৌলভীবাজার জেলাটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা রেমিটেন্সের আমরা ভূমিকা পালন করি। আমরা পর্যটন খাতেও আমরা অগ্রণী ভূমিকা পালন করি, কিন্তু উন্নয়নের বেলা দেখা যায় অন্যান্য জেলা থেকে আমরা অনগ্রসর। আমাদের জেলাটা এ গ্রেড, বাস্তবতা হলো এ গ্রেড জেলায় যেভাবে উন্নয়ন হয় এর 5% আমাদের এখানে উন্নয়ন হয় না। আমরা জেলা এনসিবির পক্ষ থেকে এবং মৌলভীবাজার 3 আসনের আমরা সার্বিক কার্যক্রম করে যাচ্ছি। আমরা চাচ্ছি যে একেবারেই নিম্নবিত্ত মানুষ যারা এবং মধ্যবিত্ত মানুষ যারা, তাদেরকে শহর কেন্দ্রিক যেভাবে সেবা, গ্রাম পর্যায়ে সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরও যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, যারা আছেন, যে আমাদের মৌলভীবাজার একটা বৈচিত্র্যময় জেলা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির নানা ধরনের চর্চা হয়। যদি মৌলভীবাজারের শিল্প সাহিত্য এবং সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিগত সময় কী কী হয়েছে এবং আরও কী কী দরকার আসলে, এই বিষয়টা যদি একটু জানি আপনার কাছ থেকে। মৌলভীবাজার জেলা আসলে সব দিক দিয়ে আমি মনে করি যে ভালো একটা জেলা ছিল, কিন্তু একটা পৃষ্ঠপোষকতার অভাবে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তা আমরা মনে করি যদি জাতীয়ভাবে এখানে একটা পাবলিক লাইব্রেরি আছে কিংবা একটা মিউজিয়াম করা যায়, এখানে মৌলভীবাজারের ইতিহাস তুলে ধরা যায়, এবং পার্সোনালি যেটা কলেজ আছে, স্কুল আছে, ওইগুলো যদি লাইব্রেরিগুলো করা যায় তাহলে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অনেক দিক দিয়ে তারা আগাবে। এরপর আরেকটা কথা বলবো যে যেহেতু এখানে কিছু গুণীজনও আছে আমাদের এখানে, তো আমরা যাবত চেষ্টা চলতেছে যে তাদেরকে তুলে আনার জন্য, তাদের লেখা কিংবা তাদের গান এবং পরিবেশন করার জন্য। তো আমি বলবো যে যেমন থিয়েটার এখানে আছে, তবে ব্যাপক কোনো থিয়েটার নাই, দেখা যাচ্ছে 2-1টা সংগঠন কাজ করতেছে, তাহলে থিয়েটারেও একটু মনোযোগ দেওয়া দরকার। আর সবচেয়ে বড় বিষয় হলো যে সংস্কৃতির বিষয়টা তো আসলে ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপরে, কারণ সাধারণ মানুষ আসলে তো ইনভলভ হয় না। তো আমি বলবো যে সরকার যদি এখানে সদয় হয় এবং আরও সহযোগিতা এখানে হাত বাড়িয়ে দেয় তাহলে এটা সম্ভব। আমরা অনেক, যেহেতু সামনে জাতীয় নির্বাচন এবং সামনে জাতীয় নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি, কীরকম প্রার্থী এবং কীরকম যারা দল আছেন তাদেরকে প্রত্যাশা করেন বা আপনারা ভোট দিবেন? যে এমন এক নেতা চাই যে সাধারণ মানুষকে সে বুঝবে, সাধারণ সমস্যা সে সমাধান করবে এবং তার কাছে ওপেনলি যাওয়া যাবে। এবং এই মৌলভীবাজার জেলা যেহেতু এটা রেমিটেন্স এরিয়া, তারপর হইল গিয়ে হাওর অঞ্চল, পর্যটন অঞ্চল, যদি দেখা যায় জাতীয় নেতা কিংবা যারা হবে তারা যদি এখানে সরকারি ইনভেস্ট বাড়ায় কিংবা প্রাইভেট সেক্টর থেকে যদি আহ্বান করা হয় যে আমরা এটা ডেভেলপ করব, এটা সম্ভব। এটা ডিপেন্ড করবে আসলে মনমানসিকতার উপরে। তো আমাদের প্রত্যাশা হলো যে আমরা মৌলভীবাজার বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা, এখানে পাহাড় আছে, হাওর আছে এবং পর্যটন এরিয়া আছে, এখানে অনেক কিছু করা সম্ভব যদি আমাদের নেতারা যদি সদিচ্ছা হয় এবং তারা যদি মনে করে সাধারণ মানুষকে নিয়ে একটা পরিবর্তন আনা দরকার, এটা সম্ভব। আমরা এটা প্রত্যাশা করি যারা সবাই এই সহযোগিতাটা হাত বাড়িয়ে দেয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনছিলাম মৌলভীবাজারের যারা বিভিন্ন প্রান্তে কাজ করেন, রাজনীতিবিদ, সমাজকর্মী, ছাত্র সংগঠনে যারা কাজ করেন, তাদের কথা শুনছিলাম। আসলে মৌলভীবাজারের যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো আসলে নানাভাবে সমৃদ্ধ। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে হাওর নদী, চা বাগান রয়েছে। বিশেষ করে হাওর এবং নদী, এই অঞ্চলগুলো আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন এবং বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে এই সমস্যাগুলো সমাধান করার। পাশাপাশি শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রেও এই জেলা রয়েছে অনেকটা পিছিয়ে। তো যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ভোটাররা এবং বিভিন্ন স্তরের যারা নাগরিক রয়েছেন, তাদের প্রত্যাশা যে মৌলভীবাজারে যে হাওর এবং নদী যে খননের বিষয় এবং যে এখানে যে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে যে অগ্রসর করার ক্ষেত্রে পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তারা এগুলো অগ্রসর করবেন এবং কাজ করবেন, এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করেন।